হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম টু অল। দিস ইজ সাকিব এবং আজকে আমরা কথা বলবো একটা ছলনাময়ী নারী সম্পর্কে। এবং এই ছলনাময়ী নারীটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এখন আমরা এই রাইট ফর্ম অফ ভার্বটাকে কেনই বা বললাম যে এই রাইট ফর্ম অফ ভার্ব একটা ছলনাময়ী নারী? কারণ এই রাইট ফর্ম অফ ভার্ব এমন একটা ভার্ব যে মানে অ্যাক্ট করে বা আচার আচরণ করে বা নিজের বৈশিষ্ট্যকে এমন ভাবে রাখে যে তিনি একজন ছলনাময়ী নারী। এখন আসেন, এই ছলনাময়ী নারীকে আমরা ছলনাময়ী নারী না বলে আমরা বলতে পারি কি জানেন? 12 ভাতারি। এখন এই কথাটা শুনতে একটু অড লাগছে বা আপনাদের কাছে খারাপ লাগছে আমি জানি, কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব এইটারই যোগ্য। কেননা আপনারা যদি একটু খেয়াল করেন আপনারা দেখতে পাইবেন রাইট ফর্ম অফ ভার্ব এতগুলা ভার্বের জীবন নিয়ে খেলাধুলা করে। যেমন বর্তমান তরুণরা, বর্তমান মেয়েরা, কিছু সংখ্যক তরুণরা মানুষের জীবন নিয়ে খেলাধুলা করতেছে, তেমন এই রাইট ফর্ম অফ ভার্বস এই ভার্ব গুলোর জীবন নিয়ে খেলাধুলা করতেছে। এবং আমি বিশ্বাস করি আপনারা যদি এই ভার্ব গুলোকে আত্মস্থ করতে পারেন, এই ভার্ব গুলোর সবগুলো নিয়ম জানেন, তাহলে আপনিই হবেন রাইট ফর্ম অফ ভার্বের পরবর্তী কিং, পরবর্তী রাজা। তো আসুন আমরা আগে বুঝি কেনই বা এগুলোকে আমরা 12 ভাতারি বললাম। আসলে এগুলোকে আমাদের 12 ভাতারি বলা ঠিক হচ্ছে না, এগুলোকে আমাদের বলতে হবে কত ভাতারি? 8 ভাতারি। কত? 8। কারণ আছে, কেননা একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখেন রাইট ফর্ম অফ ভার্বস কয়টা ভার্ব নিয়ে কাজ করে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। রাইট ফর্ম অফ ভার্ব মোট 8টা ভার্বের জীবন নিয়ে খেলাধুলা করতেছে। এবং এবং আমরা এখন একটা উদাহরণ দেই এবং আমরা বুঝি কেনই বা কি আমরা 8 ভাতারি বলতেছি। আসেন একটু জানি। তাহলে দেখেন, আমাদের একটা ভার্ব নেই, আমরা গো কি নিলাম? গো। গো মানে কি স্যার? যাওয়া। এখন এইটাকে যদি আমরা ভার্বের বেস ফর্ম হিসেবে বসাই তাহলে এখানে সুন্দরভাবে বসে যাবে গো। কিন্তু কিন্তু যখন আমরা এখানে ভার্বের এস বা ইএস ফর্মে বসাবো তখন এটা হয়ে যাবে গোস। আরেকটা কথা, তারা এখানে ভার্বের বেস ফর্ম বুঝতে পারতেছেন না। তারা কি নাম শুনছেন? প্রেজেন্ট ইনডিফাইনিট। তাহলে এই বেস ফর্ম প্রেজেন্ট ইনডিফাইনিট ফর্মই ধরে নেন। তাহলে এখানে গো আছে, গো বসাইলাম, ইয়েস আছে, ইয়েস বসাইলাম, গোস। এখন এই গো এর পাস্ট ফর্ম আবার ওয়েন্ট। কি? ওয়েন্ট। আবার এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম গন। কিন্তু এইখানে আবার ভার্বের থার্ড ফর্ম হচ্ছে হ্যাভ গন। দেখেন গোরে তারা কিভাবে মানে জ্বালা যন্ত্রণা করতেছে। গো, গোস, ওয়েন্ট, গন, হ্যাভ গন। একটা জিনিস কিভাবে ওরা কাটাচ্ছে। এখানে আমাদের বি ভার্ব মূলত এম, ইজ, আর এইগুলাই হয়। তো আমরা এখানে দিয়ে দিলাম এম, ইজ, আর এইগুলো। হ্যাঁ, তারপর আরো আছে কি? ওয়াজ, ওয়ার। হ্যাঁ, এগুলো তো আপনারা বুঝেনি। তারপরে দেখেন এখানে আবার আমরা লিখতে পারি টু গো। কি লিখতে পারি? টু গো। আবার এখানে লিখতে পারি কি? টু, সরি টু নয়, এখানে গোয়িং হবে। ভার্ব হয়েছে গো, আইএনজি যুক্ত হবে। টু গোয়িং, সরি গোয়িং। তাহলে এখানে আমরা দুইটা পাচ্ছি, একটা হচ্ছে টু গো, একটা হচ্ছে গোয়িং। আবার এখানে দেখেন এখানে ভার্ব আছে, আবার আইএনজি আছে, গোয়িং। এইখানে আবার আমরা লিখতে পারি এম গোয়িং। তাহলে এখন আপনারাই একটু বলেন যে এইখানে এই বাবু মশাই একটা গোকে আমরা লিখলাম গো, লিখলাম গোস, লিখলাম ওয়েন্ট, লিখলাম গন, লিখলাম হ্যাভ গন, লিখলাম। এখানে আবার আমরা টু গো লিখলাম, গোয়িং লিখলাম, এম গোয়িং লিখলাম। তাহলে এতগুলা কষ্ট, এতগুলো কাজ শুধুমাত্র গোরের দ্বারা করাইছে কি? এই রাইট ফর্ম অফ ভার্বস। এই রাইট ফর্ম অফ ভার্বস এর আমরা যদি ধরে নাই এইটা একটা মেশিন, আর এই মেশিনে আমরা যদি এক একটা ভার্ব সাপ্লাই দেই তাহলে ধারাবাহিকভাবে আমরা লক্ষ্য করতে পারি যে ভার্বের বিভিন্ন রূপ এখানে আসতেছে। তাহলে আশা করি আপনারা এইটুকু জিনিস একটু মাথায় নিতে পারছেন যে রাইট ফর্ম অফ ভার্বস আসলে কেন 8 ভাতারি। আসেন এখন আমরা এক একটা ধরবো, এক একটা মারবো। অর্থাৎ আমরা এক একটা স্ট্রাকচার ভালোভাবে বুঝবো, ভালোভাবে পড়বো, ভালোভাবে বুঝবো। এবং আমি বিশ্বাস করি আপনারা যদি এগুলো ভালোভাবে পারেন তাহলে আপনারাই হবেন পরবর্তী রাইট ফর্ম অফ ভার্বস এর
বস। এখন দেখেন আমাদের প্রথম যে আলোচনার বিষয় সেটা হচ্ছে এইটা, ওই মেশিনগুলো আমরা পরে যাব, আগে এইটা আমরা একটু ক্লিয়ার করি, এই কনসেপ্টটা আমরা একটু বুঝি। দেখেন এখানে আমাদের দেয়া আছে ভার্বের বেস ফর্ম। এখন স্যার বেস ফর্ম বলতে বেস ফর্ম জিনিসটা আমরা এখন বুঝবো না, আমরা একটা টেন্স মনে রাখবো, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফাইনিট। কি প্রেজেন্ট ইনডিফাইনিটের একটা সুন্দর স্ট্রাকচার, আর এই স্ট্রাকচারটা আমাদের একটু মাথায় রাখতে হবে, সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এখন আমাদের প্রথম খেলা হবে বেস ফর্মকে নিয়ে। কাকে নিয়ে? বেস ফর্মকে নিয়ে। মনে রাখতে হবে, আপনারা খাতায় অবশ্যই নোট করবেন, পড়ার সময় অবশ্যই খাতাটা নিয়ে বসবেন, এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তাহলে এখানে দেখেন, এখানে আছে কি ভার্বের বেস ফর্ম। বেস ফর্মের প্রথমে আমরা দিব কি টু। কি দিলাম? টু। টু যেখানে দেখবো, মনে রাখতে হবে, টু যেখানে দেখবো সেখানে এই যে ভার্বের বেস ফর্ম হবে। কি দিলাম? টু। টু হলে সেখানে ভার্বের বেস ফর্ম হবে। আমরা প্রতিটা মানে এই যে এক একটা দিতেছি এলিমেন্ট, উপাদান, এই উপাদান দিয়ে আমরা এক একটা এক্সাম্পল দেখবো, কিন্তু পরে আগে এইটা একটু দেখেন। টু থাকলে ভার্বের বেস ফর্ম। আবার দেখেন আমরা যদি দিই লেট আর মেক, এই জিনিস দুইটা থাকলে হবে কি ভার্বের বেস ফর্ম। আশা করি বুঝতে পারছেন। তারপর স্যার এখানে আমরা যদি দিই মডাল। কি মডাল? এখন এই মডাল জিনিসটা তো আমি চিনতেছি না, এ এ এ এ এ তো আমার কাছে নতুন, অনেকের কাছে এটা মনে হবে। মডাল কি? মডাল ভার্ব অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড, শুড, উড, মে, মাইট, মাস্ট, ought to, used to, need to। আমি আবার বলতেছি, সবাই খাতায় একটু নোট করেন। ক্যান পারা, কুড পারতাম, ক্যান কুড শুড উচিত, তারপর কি উঠ হয়তো পারতাম, উঠ মে হয়তো পারি, মাইট হয়তো পারতাম, মাস্ট অবশ্যই, তারপর কি তারপর হচ্ছে ওক টু, ইউজ টু, নিড টু, এরকম আরো অনেকগুলো আছে। তো এইগুলো হচ্ছে কি এক একটা মডাল। কি মডাল? এই মডাল। তারপর কি ডু, তারপর কি ডু ভার্ব। এখন ডু ভার্ব কোনগুলো স্যার? ডু ভার্ব যেমন আমরা যদি লিখি ডু, ডিড, ডাস, এইগুলো কি এক একটা ডু ভার্ব। এইগুলো যদি থাকে তাহলে আমাদের ভার্বের বেস ফর্ম হবে। ভার্বের একেবারে বেস ফর্ম, যেখানে কোনো পাল্টাপাল্টি নেই, শুধু ভার্বের প্রেজেন্ট ওয়ান, ভার্ব ওয়ান হবে। অর্থাৎ ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম হবে, বর্তমান কাল, বর্তমান ফর্ম হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা একটা উদাহরণ দেই এই ডু দিয়া। দেখেন, সরি, একটু দেখেন, এখানে আমরা যদি লিখি ডু ইউ গো, মানে কি তুমি কি যাবে, আমরা মূলত এইটা বলি। এখন আপনি যদি লেখেন এই জায়গা ডু ইউ না লেখে আপনি যদি লেখেন ডু ইউ ওয়েন্ট, কি বললেন? ডু ইউ ওয়েন্ট, নাউজুবিল্লাহ মিন জালেক, নাউজুবিল্লাহ মিন জালেক। এখানে আমরা বললাম ডু ইউ ওয়েন্ট, মানে তুমি কি, মানে এইটা কোনো বাক্য হইতেছে না। দ্যাট কেননা এখানে আমরা ডু দিছি, এখানে আমরা কি দিছি? ডু দিছি। তাহলে এখানে কি আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, বি ওয়ান আসবে। অর্থাৎ এখানে এইরকম খারাপ কাজ করা যাবে না, এখানে আমাদের গো দিতে হবে। কি দিতে হবে? গো। আই থিঙ্ক এটা আপনারা বুঝতে পারছেন। তাহলে ডু ইউ গো হবে। এটা আমরা একটু ফনেটিক্স এর ভাষায় যদি বলি বলতে পারি কি ডু ইউ গো, ডু ইউ গো। ওকে, ওদিকে না যাই। তাহলে আই থিঙ্ক এইটুকু আপনারা বুঝতে পারছেন। এখন আসেন এক একটা ধরবো, এক একটা উদাহরণ দেব। যেমন প্রথম টু আছে, টু এর ক্ষেত্রে আমরা দিতে পারি কি, দেখেন উই ইট টু preserve our health, মনে হয় our health। ওকে, এই নিচেই লিখি নাকি our health। এখন আসেন স্যার এটার মানে কি? আমরা খাওয়া দাওয়া করি আমাদের স্বাস্থ্যটাকে একটু হেলদি রাখার জন্য, সুস্বাস্থ্য রাখার জন্য। এখন দেখেন এখানে আমাদের প্রথমে আছে কি টু বলছি, আমরা টু দেখলে সেখানে ভার্বের বেস ফর্ম বসাবো। প্রিজার্ভ আছে কি ভার্বের বেস ফর্ম। এখন এখানে যেহেতু টু আছে, কি আছে? টু আছে, সেহেতু এটা হবে কি, এই বলেন না কেন, এটা হবে কি ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্ব ওয়ান। এটা প্রিজার্ভ আছে, প্রিজার্ভই হবে। এখানে ইডি তারপর অন্য কিছু যোগ হবে একদমই না, বা এখানে আগে ইজ কিছু যোগ হবে না, কেননা এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম।
ভার্বের কি প্রেজেন্ট ফর্ম। সেক্ষেত্রে এই জায়গায় টু এর পরে আমরা জাস্ট যেটা আছে ভার্বের প্রথম ফর্মটা, বর্তমান ফর্মটা আমরা এখানে বসাই দেব। আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন। তার পরের উদাহরণটা হচ্ছে আমাদের লেট দিয়া। লেটের আমরা একটা উদাহরণ দেই, লেট আস গো আউট। এখানে দেখেন আমাদের যেতে দাও, এখানে লেট আস গো আউট, এখানে গো আছে, এখানে কি আছে গো আছে। এই গো মশাই এখানে কখনো ওয়েন্ট হবে না, কারণ কারণ কি দেখেন এখানে আমরা পড়ছি কি লেট বা মেক থেকে ভার্বের বেস ফর্ম, তার মানে গো হচ্ছে ভার্বের বেস ফর্ম, তার জন্য এখানে আমরা শুধু গোই বসাই দেব, এখানে আমরা ওয়েন্ট বা উইল গো বসাইতে যাব না। আচ্ছা এটা গেল। এখন মডেল দিয়ে একটা উদাহরণ দেখি। মডেল আমরা প্রথম পড়ছি কি ক্যান, কুড, শুড, উড, মাইট, এরকম এরকম, মাস্ট। তো আমরা একটা ক্যান দিয়ে নিলাম, ধরো আই ক্যান ইট। এখন আপনারাই বলেন এখানে আছে ক্যান, ক্যান কি একটা মডাল অক্সিলারি ভার্ব, ক্যান কি একটা মডাল অক্সিলারি ভার্ব, তাহলে এই ক্যানের পরে ইটের কি কোনো পরিবর্তন হবে? এই কথা বলেন না কেন, হবে? একদমই হবে না। তাহলে এখানে আই ক্যান ইটই হবে। আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন। আর নিচেরটা তো দেখাইলাম, ডু ইউ গো। এই এক্সাম্পল গুলা খাতায় একটু উঠাইয়েন, নাইলে কিন্তু খবর আছে বলে দিলাম। তাহলে এইটা গেল আমাদের বেস ফর্ম। এখন এইটুকুই কি শেষ? একদমই না, আরো আছে। আসেন আমরা কোনো রুলস ছাড়া শিখতেছি, আমরা শুধু মেশিন গুলোর মানে কাঠামো শিখতেছি, তারপর আমরা মেশিনে বসাবো আর লিখবো, মেশিনে বসাবো আর লিখবো। আশা করি বুঝতে পারছেন। তারপরের বিষয়টা আসেন আমরা একটু জানি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখন এইটা হচ্ছে একটা আগুন টপিক বুঝেন? আগুন টপিক, এই ROF, ডেঞ্জারাস জিনিসটা একটু খেয়াল করেন। এখানে লিখলাম কি ROF, ডেঞ্জারাস। এই জিনিসটা যেখানে দেখবেন সেখানে প্রেজেন্ট ইনডিফাইনিট কি, এই কি আবার বলেন, ইনডিফাইনিট। বানান ভুল হলে কিছু করার নাই, এখন আমার লেখা আগে। তো দেখেন এখানে এই জিনিসটা যদি থাকে, এই প্রেজেন্ট ইনডিফাইনিট, এটা তো বুঝছেন, এইটা আমি মুছে ফেলাই, প্রেজেন্ট ইনডিফাইনিট। তাহলে এই জিনিসটা যদি দেখি তাহলে সেখানে হবে কি প্রেজেন্ট ইনডিফাইনিট। এখন এই জিনিসটা বলতে আসলে কি বোঝায় স্যার? আসেন আমরা একটু জানি এই জিনিসটা বলতে কি বোঝায়। আমরা এখানে লিখি, হ্যাঁ, ROF, ডেঞ্জারাস। দেখেন আর মানে কি রেগুলারলি, কি রেগুলারলি। ও মানে কি অফেন, ফ্রিকুয়েন্টলি, ডেইলি, অলওয়েজ। তারপরে হচ্ছে নরমালি, জেনারেলি, ইভেন্চুয়ালি, রেগুলারলি, অফেন, ইউজুয়ালি, সিম্পলি। এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? প্রেজেন্ট ইনডিফাইনিট। আমি আবার বলতেছি, আপনারা খাতায় নোট করবেন, এটা আমি লিখে দিতেছি না, তাহলে ব্যাপক টাইম লাগবে। রেগুলারলি, অফেন, ফ্রিকুয়েন্টলি, ডেইলি, অলওয়েজ, নরমালি, জেনারেলি, ইভেন্চুয়ালি, রেগুলারলি, অফেন, ইউজুয়ালি, সিম্পলি। এই জিনিসগুলো যদি আমরা দেখি তাহলে আমরা কি বসাবো? প্রেজেন্ট ইনডিফাইনিট। কোন ওই যে ধরো এখানে যদি আমরা আচ্ছা একটু কথা বলি হালকা, হ্যাঁ। ধরেন আপনার একটা বান্ধবী আছে, কি আছে? একটা বান্ধবী আছে, বান্ধবীর নাম হচ্ছে ধরেন বিলকিস। বিলকিস নাম। এখন আপনি বিলকিসকে বললেন, বা আপনার কোন বিলকিসের শ্বশুর বিলকিসকে বললে যে মা তোমার তো বিয়ে হয়েছে, এখন তুমি রান্না বান্না করবা নাকি তুমি এই লেখাপড়া করবা? লেখাপড়া করলে আমাকে এই জিনিসটা তুমি একটু মুখস্থ করে দাও, মানে এরকম মানে টেকনিক দেয় না, জাস্ট বললো মুখস্থ করে দাও। এখন এইগুলো দেখার পরে যে এখানে আছে রেগুলারলি, এখানে আছে অফেন, এখানে আছে ফ্রিকুয়েন্টলি, এখানে ডেইলি, অলওয়েজ, নরমালি, জেনারেলি, ইভেন্চুয়ালি, রেগুলারলি, অফেন, ইউজুয়ালি, সিম্পলি, এত কিছু একসাথে মুখস্থ করা আমার দ্বারা সম্ভব না রে বাবা। আমি কি করব? আমি ভাত রান্না করব। তো এই রকম চিন্তাধারা আমাদের করা যাবে না, কেননা আপনি একজন ইডুপলিবিডির স্টুডেন্ট, আর আপনি এখন শিখতেছেন রাইট ফর্ম অফ ভার্বস, তাও আবার ইডুপলির স্যারের কাছ থেকে। তো ভয়ের কিছু নাই, এখানে শুধু আপনি এই টেকনিকটা অবলম্বন করবেন, আর এটা দেখলে লিখে দিবেন ইনডিফাইনিট। এটা মূলত ইনডিফাইনিট বলেন, এটা বলে ইনডিফিনিট। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন এইটুকু।
আচ্ছা, এইটুকু বুঝতে পারছেন আশা করি। হ্যাঁ, তাহলে রফ মানে কি আবার বলতেছি, রেগুলারলি, অফেন, ফ্রিকোয়েন্টলি, ডেইলি, অলওয়েজ, নরমালি, জেনারেলি, ইভেন্চুয়ালি, রেগুলারলি, অফেন, ইউজুয়ালি, সিম্পলি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দুইটা সহজ জিনিস জানবো। যেমন ধরেন এখানে থাকে আই, উই, দে, এগুলো যদি থাকে তাহলে প্লুরাল। এখন স্যার প্লুরাল জিনিসটা আবার কি? প্লুরাল জিনিসটা হচ্ছে কি? প্লুরাল জিনিসটা হচ্ছে একের অধিক, একের অধিক, এইগুলো যদি থাকে তাহলে প্লুরাল। আরেকটা কি? আরেকটা আছে আই, উই, ইউ, দেই, এই কয়টাই আছে আই থিংক। তো এইগুলো যদি থাকে তাহলে প্লুরাল। আর একটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার জিনিসটা হচ্ছে এইটার ক্ষেত্রে দেখেন দেখেন দেখেন, এখন একটা মজা দেখেন। এইটা তো আমরা দেখিনি এখন পর্যন্ত, ভার্বের সাথে এস বাই এস কখন বসবে বা কোথায় বসবে, এই বিষয়ে তো আমাদের এখন পর্যন্ত কোনো ধারণা নাই, আছে? একদমই না। তাহলে আমরা এখন ভার্বের এস বাই এস কোথায় বসবো সেইটা একটু দেখি। ভার্বের এস বা ইএস, দেখেন যদি হি, শি, ইট, নেম, এগুলো যদি থাকে, এগুলো যদি থাকে, এগুলো যদি থাকে, তাহলে আমরা এর সাথে এস বা ইএস বসাবো, এস বা ইএস বসাবো। আচ্ছা, একটু সমস্যা হয়েছিল, তার জন্য দুঃখিত। আচ্ছা দেখেন, আমরা যে বলছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কথা, কার কথা বলছিলাম? যে ওই যে হি, শি, ইট, নেম, এগুলো কি সিঙ্গুলার ফর্ম, এগুলো কি সিঙ্গুলার, সিঙ্গুলার। এইগুলো যদি থাকে, এইগুলো থাকলে আমাদের হবে কি ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। যেমন আমরা একটু উদাহরণ দেই। হি প্লেস, সরি হি প্লে, হি প্লে ক্রিকেট, ক্রিকেট। আচ্ছা, এই সেন্টেন্সটা কি ঠিক আছে? আপনাদের কি মনে হয়? হি প্লে ক্রিকেট, না, এই সেন্টেন্সটা আসলে ঠিক নাই। কেন? দেখেন এখানে হি আছে, হি কি? হি হচ্ছে একটা থার্ড পারসন, এর সাথে ভার্বের এস বা ইএস হবে, এস বা ইএস। তাহলে হি প্লেস, হি প্লেস, এখানে ইএস যুক্ত হবে, হি প্লেস ক্রিকেট, হি প্লেস ক্রিকেট। আশা করি বুঝতে পারছেন। আসেন আরেকটা উদাহরণ দেই। ওখানে আমরা বলছি নেইমের কথা, আমরা একটা নেম দেই। আচ্ছা, কার নেম দেওয়া যায়? অবশ্যই, অবশ্যই তার নাম দেব, সে হচ্ছেন এনাকে চিনেন? এনাকে চিনেন? ইনি হচ্ছেন হানিয়া আমির। তো হানিয়া আমির আমরা দিতে পারি কামস, কাম টু বিডি, বিডি মানে কি বাংলাদেশ। এখন এখানে কি ঠিক আছে সবকিছু? দেখেন তো সবকিছু ঠিক আছে? না, ঠিক নাই। কেন ঠিক নাই? কেন না, এখানে হানিয়া আমির একটা নাম, একটা নাম। আর নাম থাকলে আমরা বলছি ভার্বের সাথে এস বাই এস হবে, তার মানে এখানে খামস হবে, খামস। হানিয়া আমির খামস টু বাংলাদেশ। ওকে, 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 এইটা ক্লিয়ার হয়েছে? আশা করি এইটা ক্লিয়ার হয়েছেন, অনেক সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে। এখন আসেন, এখন আমরা আমাদের পরবর্তী মেশিনে চলে যাচ্ছি, এবং আমাদের পরবর্তী মেশিন হচ্ছে ভি2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। কি? ভার্বের পাস্ট ফর্ম ভি2। এখন দেখেন একটা ওই যে একটা গান শুনছেন আপনারা, যে অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। হ্যাঁ, তো এই ভার্বের পাস্ট ফর্ম এই গানটাকে, এই গানটাকে পুরোপুরি ইন্ডিকেট করে, পুরোপুরি ইন্ডিকেট করে। কেন? দেখেন, দেখেন এইখানে এই মেশিনের সর্বপ্রথম যে একটা উদ্দেশ্য, সেটা কি বলে জানেন? সেটা বলে যে অতীতের, অতীতের গল্প। কি? অতীতের গল্প। এখন অতীতের গল্প সেটা হতে পারে আপনার সেই পাস্ট, ওই যেটা মনে নাই, আচ্ছা, ওইটা হতে পারে, বা হতে পারে আপনার কোনো প্রিয় মানুষের পাস্ট, এটাও হতে পারে। তো এই যে অতীতের গল্প, এই অতীতের গল্প থাকলে আমরা এখানে দিব ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। এইটা গেল। সেকেন্ডলি আমাদের যে জিনিসটা জানতে হবে বা বুঝতে হবে সেটা হচ্ছে অতীতের গল্প বাদে আমরা দিতে পারি কি এখানে লাস্ট, হ্যাঁ বুঝছি, লাস্ট। একটু বড় লিখি না, সমস্যা হচ্ছে। দেখেন
লাস্ট, যদি থেকে ইয়ার, কি থেকে লাস্ট ইয়ার, দেন লাস্ট মান্থ, লাস্ট ডে, তারপরে কি ইয়েস্টারডে, ইয়েস্টারডে, তারপরে হচ্ছে গিয়ে লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট ডে, ইয়েস্টারডে, তারপর হচ্ছে ধরেন আপনার বিফোর, বিফোর, এগো, হ্যাঁ, তারপর আপনার ধরেন দা অফেন্ডে, ও একটা আছে ওয়ান্স, আছে ওয়ান্স আপন আ টাইম। তো এই জিনিসগুলো যদি থাকে সেক্ষেত্রেও হবে ভার্বের সেকেন্ড ফর্ম। আসেন এইগুলো দিয়ে এখন আমরা একটা উদাহরণ প্র্যাকটিস করি। আসেন, বোর্ডটা কালো হয়ে গেছে। আচ্ছা, দেখেন আমরা যদি একটা উদাহরণ লিখি, নিচে লিখতেছি, হ্যাঁ, আই প্লে ক্রিকেট, ক্রিকেট লিখলাম ইয়েস্টারডে, ইয়েস্টারডে, হ্যাঁ, এখানে কি লিখলাম, আই প্লে ক্রিকেট ইয়েস্টারডে। এখন যেহেতু এখানে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে কি একটা ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে আমরা লিখতে পারি কি প্লে জায়গায় প্লেড, প্লেড, আই প্লেড ক্রিকেট ইয়েস্টারডে, তাহলে আমাদের বাক্যটা কি হচ্ছে, সঠিক হচ্ছে। আশা করি এইটা আপনারা বুঝতে পারছেন। এখন আমাদের সর্বশেষ যে রুলস সেইটা আমরা একটু লিখি, হ্যাঁ, সর্বশেষ যে রুলস সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম, কি হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু। দেখেন, যদি রাইট ফর্ম অফ ভার্বস এর কোন জায়গায় যদি দেখেন ইট ইজ হাই টাইম লেখা আছে এবং তারপরে একটা সাবজেক্ট আছে, তাহলে সিম্পলি আপনি এখানে ভার্বের পাস্ট ফর্ম বসাইয়া দিবেন। আবার বলতেছি, যদি দেখেন ইট ইজ হাই টাইম, তাহলে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম। যেমন আমরা একটা উদাহরণ লিখি, ইট ইজ হাই টাইম উই, এটা কিন্তু একটাই সেন্টেন্স, হ্যাঁ, সিলেক্ট, উই সিলেক্ট। এখন দেখেন, এখানে আমরা ইট ইজ হাই টাইম বলছি, এখানে আছে আমাদের ইট ইজ হাই টাইম, তারপর একটা সাবজেক্ট বলছি, এখানে আমাদের একটা সাবজেক্ট আছে উই, তারপর একটা ভার্বের এখানে বলছি আমরা পাস্ট ফর্ম হবে, এটা আছে কি ফর্মে, প্রেজেন্ট ফর্মে। জিনিসটা বুঝেন, এটা আছে কি ফর্মে, প্রেজেন্ট ফর্মে, তাহলে আমাদের এটা বানাতে হবে কি পাস্ট ফর্ম, তাহলে এর সাথে আমরা ইডি দিয়ে দিব, তাহলে ইট ইজ হাই টাইম উই সিলেক্টেড। ওকে, একটা কথা মনে রাখবেন, এই সিলেক্টেড পড়া যাবে না কখনো, পড়তে হবে কি সিলেক্টেড। আচ্ছা, আশা করি এইটুকু সুন্দরভাবে বুঝতে পারছেন। একবার দরকার হয় দেখে নেন। আচ্ছা, আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আমরা এখন আমাদের পরবর্তী বিষয়ে যাব, সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। কি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। দেখেন, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম জানতে হলে আপনাকে যে জিনিসগুলো সবার আগে জানতে হবে সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, তারপর হচ্ছে গিয়ে হ্যাভিং আর গেট। হ্যাভ, হ্যাজ, হ্যাভিং, গেট, হ্যাভ, হ্যাজ, হ্যাভিং, গেট। ও আরেকটা আছে হ্যাড, কি হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাভিং, গেট, হ্যাড। এই কয়টা জিনিস, বা এই কয়টা বিষয় আপনি যদি একটু মাথায় নিতে পারেন, একটু যদি আত্মস্থ করতে পারেন, তাহলেই আপনি হতে পারেন ভার্ব থ্রি পাস্ট পার্টিসিপেলের রাজা। কেন বলতেছি, আসেন আমরা দেখি। এইগুলো দেখলে আমরা সেন্টেন্সের মধ্যে, তাহলে আমরা পরবর্তীতে লিখবো কি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। যেমন আই হ্যাভ, কারণ এখানে আছে ফিনিশ, ফিনিশ মাই ওয়ার্ক। এখন এইখানে আই এর পর কি আছে, হ্যাভ, হ্যাভ কি এইখানে আছে, তাহলে এইখানে যদি হ্যাভ থাকে আমরা কি বলছি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে, তাহলে ফিনিশের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি ফিনিশড। এখন এখন তারা বলতেছেন ভাই আমি তো ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম জানি না, সেক্ষেত্রে এখন আমি কি করব, আমি চিন্তার কোনো কারণ নাই, আমি গ্রুপে একটা পাস্ট পার্টিসিপেলের একটা লিস্ট দিয়ে দেবো সুন্দরভাবে, ওইটা একটু আত্মস্থ করবেন। আচ্ছা, তাহলে আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আই হ্যাভ ফিনিশড মাই কি
ওয়ার্ক। আচ্ছা, আই থিঙ্ক এই জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, আরেকটা উদাহরণ দিব। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই, আসেন। আচ্ছা, হানিয়া। কি নাম কি? হানিয়া। আজকে হানিয়া দিয়ে উদাহরণ দিতে হবে, কেননা আহ বুঝেনি তো। তো হানিয়া হ্যাজ, হানিয়ার পর কি হবে? হ্যাজ। ওকে, হানিয়া হ্যাজ ফিনিশড। হানিয়া হ্যাজ, আচ্ছা ফিনিশড দিলাম, ফিনিশড এডি, ফিনিশড এফ আই এডি, ফিনিশড হিজ কি সম, না না, ড্রামা, 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 হ্যাঁ ড্রামা। হুম। তো এখানে এই যে ফিনিশড হবে, কেননা এখানে হ্যাজ আছে। এখানে কি আছে? হ্যাজ। সিম্পলি এইখানে যদি সবার আগে থাকতে হ্যাভিং, তাহলে হ্যাভিং এর পর আমরা যদি ভার্ব ধরতাম, ধরেন আবার ফিনিশডই ধরি, তাহলে এখানে হতো ফিনিশড, এখানেও ইডি যুক্ত হতো। কি যুক্ত হতো? ইডি। হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক, হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট হোম। তো আমরা এরকম লিখতে পারি, এরকম আমরা কি করতে পারি? লিখতে পারি। তাহলে এইটা গেল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মের কনসেপ্ট। এখন আসেন আরেকটা শিখি, সেটা হচ্ছে এখানে থাকে বি, তারপর থাকে বিন, তারপর থাকে বিন প্লাস ভার্ব থ্রি হবে। এখানে বি বলতে কি কি বোঝায় আমি এটা সেটা লিখে দিই। এম বোঝায়, ইজ বোঝায়, আর বোঝায়, ওয়াজ, ওয়ার বোঝায়। এগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা সিম্পলি ভার্ব থ্রি বসাবো। এখানে ভার্ব কি বসাবো? থ্রি বসাবো। তো এইটা গেল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমরা মানে পরবর্তী কনসেপ্টে যাব। আজকের পার্টে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে এই স্ট্রাকচারের এই বিষয়গুলো, এই বিষয়গুলো। তো তোমাদের সবার আগে একটা কথা বলি, এই যে ছলনাময়ী নারী, একে কিন্তু সহজে মনে রাখা যায় না। এই রাইট ফর্ম অফ ভার্বস কে সহজে মনে রাখা যায় না। একে মনে রাখার জন্য আমরা একটা ওয়াজের মাধ্যমে মনে রাখবো। ওয়াজটা শোনো তাহলে। আমরা যদি বলি আল্লামা সাকিব সাহেব, আমার নাম ধরো সাকিব সাহেব, এবং তোমাদের আমি বললাম, তোমরা তোমরা ধরো এই ওয়াজটা বলতেছো, আল্লামা সাকিব সাহেব আমাকে বললেন, আমাকে সাজেস্ট করলেন। তাহলে প্রথমে কি বললো তুমি? সাকিব সাহেব আমাকে সাজেস্ট করলেন রিলেশনশিপ, মানে পেয়ার মোহাব্বত। তাহলে সাকিব সাহেব আমাকে সাজেশন করলেন ভালোবাসা স্টপ করতে হবে, এটা স্টার্ট করা যাবে না। কি বলছে? তাহলে সাকিব সাহেব আমাকে সাজেশন দিলেন যে ভালোবাসা স্টপ করতে হবে, এটা স্টার্ট করা যাবে না। কিপ ইন মাইন্ড, এটা মনে রাখতে হবে। কিপ ইন মাইন্ড মানে কি? এটা মনে রাখতে হবে। এটা কিপ আর মাইন্ড কিন্তু আলাদা আলাদা। তাহলে আমরা আবার বলতেছি, সাকিব সাহেব আমাকে সাজেস্ট করলেন যে প্রেম ভালোবাসা স্টপ করতে হবে, এটা স্টার্ট করা যাবে না। এটা কিপ ইন মাইন্ড, আমাদের মাথায় রাখতে হবে। উইথ ভিউ টু, উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? লুক ফরওয়ার্ড টু, সামনের দিকে যাওয়ার উদ্দেশ্যে। কন্ট্রিবিউট টু, আত্মত্যাগ করতে, আমাদের পরিবারের জন্য। তাহলে এখানে কি সাকিব সাহেব কোনো খারাপ কথা বলছেন? একদমই বলেন নাই। আবার বলতেছি, আবার একটু শুনেন, তাহলে কিন্তু এই জিনিসটা, এই জিনিসটা খুব সহজে বুঝবেন। আমি বুঝিয়ে দেবো, তার আগে এইটা আপনারা একটু বুঝেন যে কেন, কেন এই জিনিসগুলো মুখস্থ করলে আমরা এইটা, এই জিনিসটা, এই স্ট্রাকচারটা খুব ভালোভাবে শিখতে পারবো। দেখেন, আমরা ভার প্লাস আইএনজি অর্থাৎ এই নিয়মে, এই মেশিনে আমরা যদি এই জিনিসগুলো দেখি, তাহলে আমরা বুঝবো এখানে ভার্বের সাথে শুধুমাত্র আইএনজি হবে। যেমন সাজেস্ট যদি কোনো জায়গায় দেখি, স্টপ কোনো জায়গায় দেখি, তাহলে ভার্ব যেটা থাকবে স্টপ থামা, স্টপিং হয়ে যাবে। এরকম, বুঝছেন? তাহলে আমরা উদাহরণ দিলে আপনারা আরো ভালো বুঝবেন। তার আগে আমাদের এইটা মুখস্থ করতে হবে। তাহলে আসেন আমরা একটু মুখস্থ করি। সাকিব সাহেব আমাকে সাজেশন করলেন, আমাকে সাজেস্ট করলেন যে ভালোবাসা স্টপ করতে হবে, এটা স্টার্ট করা যাবে না। কিপ ইন মাইন্ড, এটা মনে রাখতে হবে। উইথ ভিউ টু, উইথ ভিউ টু, এটা আমাদের উদ্দেশ্যে। উইথ ভিউ টু উদ্দেশ্যে। লুক ফরওয়ার্ড টু, সামনের দিকে যাওয়ার উদ্দেশ্যে। কন্ট্রিবিউট টু, আত্মত্যাগী হওয়ার জন্য। ফর আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের জন্য। আশা করি এইরকম করে বললে তোমাদের এটা মনে থাকবে। তাহলে এইটা হচ্ছে তোমাদের 4 নাম্বার, মেবি 4 নাম্বার রুলস। আচ্ছা, এইটা যদি তাহলে তোমরা বুঝো, তারপর আমরা নেক্সট টাইম যাবো। এটা আমরা মুছে ফেলাই, এটা আমরা কি করি? মুছে ফেলাই। আমাদের পরবর্তী বিষয়টা হচ্ছে হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ প্লাস
ভার্ব থ্রি, যারা কিছু বুঝতেছো না তারা প্রথম পার্টটা কিন্তু অবশ্যই করা লাগবে, নাহলে কিন্তু কিছু বুঝবা না। দেখো, হ্যাভ, হ্যাজ প্লাস ভার্ব থ্রি। এখন এখানে হ্যাভ আছে, হ্যাজ আছে, তারপর আছে কি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে এখন দেখো এই জিনিসটা আমরা কিভাবে মনে রাখবো, এই হ্যাভ, হ্যাজ, ভার্ব থ্রি, এই ক্ষেত্রে তোমাদের কিছু আবার এখানেও মনে রাখা লাগবে। এখন আমরা ওয়াজ যাব না, কিন্তু এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আজরাইল। কি? আজরাইল, আজরাইল নামটা শুনছো? আজরাইল। এই আজরাইলটা জিনিসটা যদি তুমি জানো, বা এই আজরাইল জিনিসটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি এই মেশিনটা সম্পর্কে বুঝতে পারবা। উদাহরণে পরে যাবো, আগে এইটা দেখো। এ মানে হচ্ছে অলওয়েজ, যেটা জাস্ট হয়, আবার জাস্ট নাও হয়। কি হয়? জাস্ট, সরি এই নিচে লিখি, জাস্ট নাও। হ্যাঁ, জাস্ট নাও। তারপর আরে হয় কি? আরে হয় রিসেন্টলি, রিসেন্টলি। ওয়াইতে ইট, ইট মানে কি? এমন কি। এলে লেটলি, লেটলি। ইতে, ইতে কি? এভরিডে, এভরিডে আই লাভ ইউ। আচ্ছা দেখো, এতে কি অলওয়েজ, যেইতে কি জাস্ট বা জাস্ট নাও, আরে রিসেন্টলি, ওয়াইতে ইট, এলে লেটলি, লেটলি, আর ইতে ইভেন এভরিডে। তো এই জিনিসগুলো যদি দেখো তুমি আসে কোন সেন্টেন্সের মধ্যে, এই জিনিসগুলো যদি দেখো তুমি আসে, সেক্ষেত্রে তুমি এই নিয়মে সিম্পলি বসাইয়া দিবা। আর এইটা কি স্ট্রাকচার? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কি? প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা একটা কি করি, একটা উদাহরণ দেই। আমরা যদি বলি হি গো আউট জাস্ট নাও, আমরা কি বললাম? হি গো আউট জাস্ট নাও। এখন দেখো তো এখানে জাস্ট নাও আছে কিনা? এই যে আছে না, জাস্ট নাও। তার মানে এটা কি? এই রুলসে পড়ছে, করার পরে এখন এখানে তাহলে আমরা ভার্বটা রাখবো না, কেননা এখানে বলছে যে হ্যাভ আগে আসবে, তারপর ভার্ব থ্রি। কিন্তু এখানে তো হি আছে স্যার। হি কি? হি আছে একটা সিঙ্গুলার নাম্বার, হি এর পর তাহলে কি বসবে? হ্যাজ। হি হ্যাজ। আর গো হয়ে যাবে গন, কেননা পাস্ট পার্টিসিপাল ফর্মের গো এর গন। এটা আমরা তোমাদের লিস্ট দেবো, ওইটা তোমরা মুখস্থ বলে না, তাহলে হবে কি? হি হ্যাজ গন আউট জাস্ট নাও। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। আমি তোমাদের আবার বলতেছি, আজরাইল, আজরাইলে এটা হচ্ছে অলওয়েজ, যে ইতে জাস্ট বা জাস্ট নাও, আর রিসেন্টলি, ওইতে ইট, এলে লেটলি, ইতে এভরিডে আই লাভ ইউ, ও মাই চান, ও মাই লাভ, ইয়েস। আচ্ছা, তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার হইলাম। এখন এখন আমরা রাইট ফ্রম অফ ভার্সের একটা গল্প পড়ব। গল্পটা হচ্ছে টু প্লাস ভার্বের বি প্লাস ভি প্লাস আইএনজি। এখন রাইট ফ্রম অফ ভার্সের এই মেশিনটা তোমাদের যদি পারা লাগে, সেক্ষেত্রে তোমাদের একটা গল্প জানতে হবে। গল্পটা হচ্ছে, ধরো ধরো তোমার দুইটা, সরি হ্যাঁ দুইটাই, ধরো তোমার দুইটা বউ আছে। কি আছে? দুইটা বউ। কি? বউ, 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 বউ। আচ্ছা, সবাই হাসে এখন, সবাই মনে একটা হাসি ফুটছে এতক্ষণ পর। আচ্ছা, ধরো তোমার দুইটা বউ আছে, তাহলে তোমার এই একটা বউ আর এই একটা বউ, এই একটা বউ আর এই একটা বউ, দুইটা বউ আছে তোমার। তোমার দুইটা কি আছে? বউ আছে। এই দুইটা বউ তাহলে একে অপরের কি সতীন না? কি? সতীন, সতীন। এর সতীনে, এর সতীনে। কিন্তু এই বউ, এই বউ, এই বউর একটা সমস্যা আছে। এই বউর উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে তোমার টাকা মাইরে খাওয়া। অর্থাৎ এই বউ সবসময় চায় তোমার টাকা পয়সা ধূলিসাৎ করে দেবে। আর এই বউ চায় যে, এই বউ কোনো উদ্দেশ্য নাই, এই বউ তোমাকে মন থেকে ভালোবাসে। কিন্তু এই বউ এর একটা উদ্দেশ্য আছে, এই বউ কি করতে চায়? তোমার টাকা পয়সা খাইতে চায়। সিম্পলি এই যে টু প্লাস ভার্ব ওয়ান, এইটা তোমার প্রথম বউয়ের মতো, তার কি উদ্দেশ্য আছে, তার কি আছে? উদ্দেশ্য আছে। আর এইটা হচ্ছে তোমার দ্বিতীয় বউয়ের মতো, যার কোনো উদ্দেশ্য নাই, যার কি নাই? কোনো উদ্দেশ্য নাই। এইটা আমরা কোন এইটা এইটা আই থিঙ্ক এখন বুঝছো তোমরা।
আচ্ছা, বউয়ের কাহিনী গেল, এটা হচ্ছে উদ্দেশ্য আছে, উদ্দেশ্য নাই। এই টু প্লাস ভার্বের এইখানে হবে বেস ফর্ম আর এখানে হবে যদি উদ্দেশ্য বোঝায়। ধরো এইটা কেমন থাকবে, তোমার একটা ভার্ব থাকবে তারপর আরেকটা ভার্ব। একটা সেন্টেন্সে দুইটা যদি ভার্ব থাকে, একটা সেন্টেন্সে দুইটা যদি ভার্ব থাকে এবং যেটা উদ্দেশ্য বোঝাবে সেটা হবে টু প্লাস ভার্ব আর যেটা উদ্দেশ্য বোঝাবে না সেটা ভার্ব প্লাস আইএনজি। আশা করি এখন বুঝতে পারছো। একটা সেন্টেন্সে যখন দুইটা ভার্ব থাকবে তখনই কিন্তু এইটা হবে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে দেখো এখন আরেকটা জিনিস হচ্ছে এইটি 100% কত, 100% ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে প্রেপোজিশন। কি? প্রেপোজিশন বা হোয়াইল, WHILE, হোয়াইল। এই দুইটা জিনিস যদি থাকে তাহলে হবে ভার্ব আইএনজি। এইটা দিয়ে একটা দিবেই দিবেই দিবেই। যেমন হোয়াইল, আমরা হোয়াইল দিয়ে একটা দিতে পারি। ধরো তোমার কি দেওয়া যায়, হোয়াইল, আচ্ছা আলহামদুলিল্লাহ। হুম, এটা আমরা কি বললাম যে হোয়াইল ইটিং, এখানে যদি তোমার শুধু ইট দিয়ে দিত, তোমার এখানে আইএনজি দিতে হতো, কেননা হোয়াইল আছে। কেননা হোয়াইল থাকলে আমরা জানি কি ভার্ব আইএনজি। সিম্পলি এখানে যদি কোনো প্রিপোজিশন দেওয়া থাকতো, এখানে আমাদের কি দেওয়া লাগবে, আইএনজি দেওয়া লাগতো। কি দেওয়া লাগতো? আইএনজি। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এটা কিন্তু 100% দিতেই পারে যে প্রিপোজিশনের সাথে যদি ভার্ব আইএনজি থাকে বা ওয়াইল প্লাস ভার্ব আইএনজি থাকে, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের আইএনজি দিতে হবে। এখন সর্বশেষ, সর্বশেষ না আরো আছে, সর্বশেষ মেবি সেটা বি ভার্ব। কি? বি, বি। অর্থাৎ এখানে যদি তোমার এটা সহজ, এটা সহজ। এম ইজ আর যদি ওয়াজ ওয়ার থাকে, ওয়াজ ওয়ার, তাহলে এম ইজ এর যদি থাকে সেটা হবে প্রেজেন্টের ক্ষেত্রে, প্রেজেন্টের ক্ষেত্রে। আর ওয়াজ ওয়ার যদি থাকে সেটা হবে পাস্টের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? পাস্ট, পাস্টের ক্ষেত্রে। এইটুকুই। হ্যাঁ, আরেকটা আছে যে ওই যে ওটাকে কি বলে, এখন ভুলে গেছি। তোমার টেন্স, অর্থাৎ যদি তোমার এমিজার থাকে বা তোমার এরকম কিছু থাকে, সেক্ষেত্রে এমিজার মানে এমিজার দ্বারা এমিজার প্লাস ভার্ব আইএনজি বা ওয়াজার প্লাস ভার্ব আইএনজি আমি লিখে দিই তোমাদের। এটাও ইম্পর্টেন্ট আছে, নাই এমন না। আর ওয়াজ, ওয়ার, এইগুলো দ্বারা যদি চলিতেছে এরকম কিছু বোঝায়, সেক্ষেত্রে আমাদের এর সাথে হবে বা চলেছিল, সরি, তাহলে হবে ভার্ব আইএনজি, ভার্ব আইএনজি, ভার্ব আইএনজি। তো এইটা বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট আবার। যাই হোক, এটা খুবই সিম্পল। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আবারও অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটা সম্পূর্ণ করার জন্য। আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারছো, আবার অনেক কিছু বুঝো নাই, এটাও আমি আশা করি। যারা না বুঝছো কোনো প্যারা নাই, যখন আমরা প্র্যাকটিস করবো, আমরা নেক্সট পার্টে এগুলো নিয়ে প্র্যাকটিস করবো, তখন আমরা একেবারে ক্লিয়ার হয়ে যাব। তারপরও আজকে যতটুকু শিখেছি এতটুকু বাসায় বসে প্র্যাকটিস করো, না হলে কিন্তু হবে না। না হলে কিন্তু তোমার রাইট ফর্ম অফ ভার্বস জীবনও হবে না। তোমার এইতে প্রথমে প্র্যাকটিস করবা, দেন তোমরা দরকার হয় এইগুলো ক্লাসটা পড়া তোমরা বইয়ের সাথে মিলাও যে এই স্ট্রাকচারটা কি এখানে আছে নাকি এটা ফাও ফাও করাইছে, এটা একটু তোমরা দেখো। এটা তোমাদের কাছে আমার একটা অনুরোধ, ইটস আ রিকোয়েস্ট টু ইউ স্যার, প্লিজ ডু দ্যাট। এটা করেন স্যার, প্লিজ। ওকে, তো আজকে এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের সাথে থাকবা, আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবা। আসসালামু আলাইকুম।